Hello everyone. Hello everyone. Hello everyone. হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম সালাম। তো আমরা আজকে কেমন আমাদের যে আছেন? চ্যাপ্টার আমাদের যে লেকচার নাম্বার 8, চ্যাপ্টার আসসালামু 8 আলাইকুম। অ্যাগ্রিগেট। ওয়ালাইকুম সালাম। তো আমরা আজকের মতো ক্লাসটা শুরু করি। আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাগ্রিগেট প্ল্যানিং ইন এ সাপ্লাই চেইন। তো এখন আপনারা সবাই একটু দেখতে পাচ্ছেন যে আমরা আজকে চ্যাপ্টার 8-এ চলে আসছি। তো আমাদের টোটাল বইতে চ্যাপ্টার আছে 17টা। তো আমরা আজকের ক্লাসটা যখন শেষ হবে, তার মানে এরপরও আমাদের বাকি থাকবে প্রায় 9টা চ্যাপ্টার। তার মানে আমরা অলমোস্ট মাঝামাঝি চলে আসছি আমাদের এই বইয়ের। তো অ্যাগ্রিগেট এই শব্দটার অর্থটা কি আসলে? একত্রে। তো অ্যাগ্রিগেট শব্দের অর্থ অর্থ কি? একত্রে। যেমন ধরেন একটা প্রতিষ্ঠানে আপনার অনেকগুলো প্রোডাক্ট আপনি তৈরি করেন এবং বিক্রি করেন। এখন প্রত্যেকটার জন্য যখন আলাদা আলাদা আপনি পরিকল্পনা করবেন তখন সেটাকে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়াল প্ল্যানিং। আর অ্যাগ্রিগেট প্ল্যানিং হচ্ছে আপনি যখন একটা প্রতিষ্ঠানের সকল কাজ, সকল প্রোডাক্ট, সকল রকম পর্যায় বা প্রক্রিয়া বা কার্যক্রম একসাথে যখন একটা পরিকল্পনা করবেন সেটাকে আমরা কি বলবো? অ্যাগ্রিগেট প্ল্যানিং। যেমন একজন কোচ যখন একটা ফুটবল টিমের 11 জনকে নিয়ে একটা পরিকল্পনা করে তখন সেটাকে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়াল প্ল্যানিং নাকি অ্যাগ্রিগেট প্ল্যানিং বলবো ভাইরা? কি বলবো তখন এগ্রিগেট এটাকে? ফান্ড। অ্যাগ্রিগেট প্ল্যানিং। এগ্রিগেট ফান্ড। তো আর যখন উনি মনে করেন একটা পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে একটা পরিকল্পনা করে তখন সেটাকে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়াল প্ল্যানিং। কিন্তু এই যে অ্যাগ্রিগেট প্ল্যানিং আমরা কোথায় দেখবো? সাপ্লাই চেনের ক্ষেত্রে। তো সাপ্লাই চেনে যখন অ্যাগ্রিগেট প্ল্যানিং কথাটা আসছে, তো আপনি যদি খেয়াল করে দেখেন, হোয়াট ইজ অ্যাগ্রিগেট প্ল্যানিং? Process by which a company determines level of capacity, production, subcontracting, inventory, stockouts, and pricing over a specific time horizon. এখন এই যে স্পেসিফিক টাইম হরিজন তার মানেটা কি? এই দেখেন টাইম ফ্রেমটাকে 3 থেকে 18 মাস। একটা কোম্পানি যখন তার আগামী 3 থেকে 18 মাস মাসের জন্য তার প্রতিষ্ঠানের লেভেল অফ ক্যাপাসিটি, ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি? তার কতগুলো প্রোডাক্ট সে তৈরি করবে, তার প্রোডাকশন, সে কোন কোন প্রোডাক্ট তৈরি করবে, সে কাউকে দিয়ে সাব কন্ট্রাক্টিং করাবে কিনা, সে ইনভেন্টরি কোথায় রাখবে, যদি ইনভেন্টরি স্টক আউট হয়ে যায় সে কিভাবে ম্যানেজ করবে, আগামী 3 থেকে 18 মাস তার প্রোডাক্টের প্রাইসটা কি হবে। এই যখন এই সবগুলো পরিকল্পনা, কি কি পরিকল্পনা? তার ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি, তার ওয়্যার হাউস ক্যাপাসিটি, সে কি কি প্রোডাক্ট তৈরি করবে, সে কাউকে দিয়ে সাব কন্ট্রাক্টিং করাবে কিনা, তার ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কি হবে, স্টক আউট হলে সে কি করবে, প্রাইসিংটা কি হবে, এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে আগামী 3 থেকে 18 মাসের জন্য সে যে প্ল্যানিংটা করবে এটাকে আমরা কি বলবো? অ্যাগ্রিগেট প্ল্যানিং। তো এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যতগুলো কাজ করা হয়, প্রত্যেকটা কাজের মূল উদ্দেশ্য কি? লস করা না প্রফিট করা ভাই? প্রফিট। তাহলে এখন এই যে অ্যাগ্রিগেট প্ল্যানিংটা আমরা করছি, কেন করছি দেখেন, গোলটা কি? টু ম্যাক্সিমাইজ প্রফিট। তো সবাইকে আমরা বুঝতে পারছি অ্যাগ্রিগেট প্ল্যানিংটা কি ভাইরা? ইয়েস স্যার। আচ্ছা। তো এখন যদি আমরা সামনের দিকে তাকাই, এখন এই যে অ্যাগ্রিগেট প্ল্যানিং নিয়ে এখানে যে যতগুলো কথা আমরা দেখতে পাচ্ছি, তো এখন এখানে একটা কথা দেখবেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে বলা হচ্ছে যে স্পেসিফিক অপারেশনাল প্যারামিটারস ওভার টাইম হরিজন। তখন আপনি যখন অ্যাগ্রিগেট প্ল্যানিং করবেন, করার সময় আপনি আসলে কি নিয়ে অ্যাগ্রিগেট প্ল্যানিং করবেন? একটু আগে আমরা বলেছি যে প্রোডাকশন রেট, আগামী 3 থেকে 18 মাস আপনি কি পরিমাণ প্রোডাক্ট প্রত্যেক মাসে তৈরি করবেন, রেট অফ প্রোডাকশন, ওয়ার্কফোর্স, আপনার কি পরিমাণ লোক লাগবে, কাউকে দিয়ে ওভারটাইম করাবেন কিনা, যদি যদি কাউকে দিয়ে ওভারটাইম করাতে হবে কিনা, তারপর হচ্ছে আপনি কাউকে দিয়ে সাব কন্ট্রাক্টিং করাবেন কিনা, তারপর তারপর হচ্ছে আপনার ব্যাকলগ, মেশিন ক্যাপাসিটি। মেশিন ক্যাপাসিটি মানে কি? আপনি ধরেন আপনার একটা মেশিন আছে যেটাতে আপনার 100 প্রোডাক্ট তৈরি করতে পারেন। আবার কোনো প্রোডাক্টে আছে, কোনো মেশিনে আছে দেখা গেল আপনি কি, আপনি হয়তো 50টা প্রোডাক্ট তৈরি করতে পারেন। তো এখন আপনার এই যে মেশিন ক্যাপাসিটিটা কেমন হবে? আপনার ব্যাকলগটা কি? আপনার কাছে মনে করেন 18,000 প্রোডাক্টের অর্ডার আছে কিন্তু আপনি সাপ্লাই দিচ্ছেন কত? 10,000। তাহলে 8,000 প্রোডাক্ট কি এখনো ডেলিভারি দেওয়া বাকি আছে না? তো আপনার প্রতিষ্ঠানে এরকম কোনো ব্যাকলগ আছে কিনা, বা যদি হয় সে ব্যাকলগটা আপনি কিভাবে মিনিমাইজ করবেন? ইনভেন্টরি অন হ্যান্ড, আপনি সবসময় কতগুলো প্রোডাক্ট আপনার হাতে রাখতে চান, এই সবগুলো বিষয় নিয়ে আপনি যখন একটা পরিকল্পনা করবেন সেটাকে আমরা কি বলবো? অ্যাগ্রিগেট প্ল্যানিং। এখন আপনার দেখেন এখানে লাস্ট লাইনে বলা হচ্ছে অল সাপ্লাই চেইন স্টেজেস শুড ওয়ার্ক টুগেদার অন অ্যান অ্যাগ্রিগেট প্ল্যান দ্যাট উইল অপটিমাইজ সাপ্লাই চেইন পারফরমেন্স। তার মানে হচ্ছে সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেজ, কি কি স্টেজ? সাপ্লায়ার, আপনার সাপ্লায়ার, তারপর হচ্ছে কি প্রডিউসার বা ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার, প্রত্যেকটা স্টেজ একত্রে কাজ করতে হবে কিসের জন্য? অ্যাগ্রিগেট প্ল্যানিং এর জন্য। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি অ্যাগ্রিগেট প্ল্যানিংটা কি ভাইরা?
ইয়েস স্যার। তো এখানে এখন ওই যে জি জি স্যার জি একটা কোশ্চেন ছিল, ওই ব্যাকলগ কি স্যার ইনভেন্টরির মধ্যে পড়ে না? ব্যাকলগ ব্যাকলগ হচ্ছে আপনার ইনভেন্টরির ভিতর পড়ে, কিন্তু ইস্যুটা তো ডিফারেন্ট। আপনার ইনভেন্টরির ভিতরে অবশ্যই পড়ে, কিন্তু ইস্যুটা তো ডিফারেন্ট। তো এখানে তো আচ্ছা, আর শুধুমাত্র ইনভেন্টরি বলে কোনো পয়েন্ট আউট নাই, কি আছে? নাই, এখানে বলা হচ্ছে দুটো পয়েন্ট। একটা হচ্ছে ইনভেন্টরি অন হ্যান্ড, আপনি কি পরিমাণ প্রোডাক্ট তৈরি করে আপনার হাতে রাখবেন। আর একটা ব্যাকলগ বলতে বোঝানো হচ্ছে আপনার ব্যাকলগ জিনিসটা কি আসলে। যেমন ই ভ্যালি প্রচুর পরিমাণ অর্ডার নিছে, কিন্তু সে টাকা নিছে কিন্তু ডেলিভারি দিতে পারতেছে না। কোনো কোনো মানুষ আছে, যেমন আমি আছি, আমি মনে হয় 2 লক্ষ টাকার প্রোডাক্ট এখনো পাই, জীবনে আর পাবো না। রোজ মানে কেয়ামতের দিন হয়তো বা হিসাব নিকাশ হইতে পারে। তা এখন এই যে ব্যাকলগটা হচ্ছে কি, এটা ডিফারেন্ট ইস্যু আর কি। কি আমার কথা কি ক্লিয়ার, কি বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার। তো এরপর যদি আমরা দেখি এই যে অ্যাগ্রিগেট প্ল্যানিং এর ক্ষেত্রে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে এই যে আপনি যখন পরিকল্পনা করেন, পরিকল্পনা করতে হলে আপনার কি ভাই ইনফরমেশন লাগবে না? উইদাউট ইনফরমেশন ছাড়া কি পরিকল্পনা করা সম্ভব, প্ল্যানিং করা সম্ভব? জি না জি স্যার। না স্যার। তাহলে এখন এখানে প্রবলেমটা কি দেখেন, স্পেসিফাই কি ইনফরমেশন রিকোয়ার্ড টু ডেভেলপ অ্যান অ্যাগ্রিগেট প্ল্যান। তো কি কি ইনফরমেশন দরকার? যেমন প্রোডাকশন কস্ট। তো প্রোডাকশন কস্টটা কি? প্রোডাকশন কস্টটা হচ্ছে আপনার, প্রোডাকশন কস্ট বলতে বোঝানো হচ্ছে যে লেবার কস্ট, সাবকন্ট্রাক্ট। আচ্ছা, এই যে স্লাইডটা আছে কি কি কস্ট, এই কস্টগুলো আপনারা একটু দেখেন, আমি 1 মিনিট আপনাদেরকে সময় দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার কি কি ইনফরমেশন দরকার, যেমন প্রোডাকশন কস্ট। তা আপনার যখন প্রোডাকশন কস্ট আপনি জানতে হয়, তাহলে এটার সাথে রিলেটেড কি আছে, লেবার কস্ট। যে আপনার রেগুলার টাইমে আপনার লেবারের খরচটা কি, আবার ওভার টাইম করতে গেলে খরচটা কি। তো লেবারের কস্টটা কখন বেশি, রেগুলার টাইম নাকি ওভার টাইমের ক্ষেত্রে, ভাই না? ওভার টাইমে ওভার স্যার। আপনার টাইমের ক্ষেত্রে। ওভার টাইম। এরপর যদি আপনি যদি খেয়াল করে দেখেন সাব কন্ট্রাক্টিং কস্ট, আপনি যখন নিজে তৈরি করেন আর কাউকে দিয়ে সাব কন্ট্রাক্টিং দেন, কস্টটা কি সমান হয় নাকি বেশি হয়? বেশি হবে। তারপর কস্ট অফ চেঞ্জিং ক্যাপাসিটি, মনে করেন কোনো একটা কারণে আপনার ফ্যাক্টরি ক্যাপাসিটি চেঞ্জ করতে যাচ্ছেন, আপনার ফ্যাক্টরি এখন উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000 ইউনিট, আপনি এটাকে 1200 ইউনিট করতে যাচ্ছেন, বা 1000 ইউনিট থেকে কমিয়ে 800 ইউনিট করতে যাচ্ছেন, তাহলে একটা কস্ট আছে না? তারপর আপনি যখন হায়ার করেন কোনো কর্মচারীকে, বিদায় করেন, লে অফ করেন, এটাও কিন্তু একটা খরচ আছে কিন্তু। আপনার এডিং অর রিডিউসিং মেশিন ক্যাপাসিটি, আপনি 2টা মেশিন বাড়াতে চান বা 3টা মেশিন কমাইতে চান, এটার সাথেও কিন্তু অ্যাসোসিয়েটেড কিছু কস্ট আছে, কিন্তু এই টোটাল কস্টটাকে আমরা কি বলি, প্রোডাকশন কস্ট। তারপর লেবার অর মেশিন আওয়ার্স রিকোয়ার্ড পার ইউনিট, আপনি ধরেন একটা প্রোডাক্ট তৈরি করতে তো আপনার কয়টা মেশিন প্রয়োজন হয়, বা আপনার 2টা প্রোডাক্ট তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগবে, এই প্রত্যেকটা বিষয়কে আপনাকে মাথায় রাখতে হবে। এরপর ইনভেন্টরি হোল্ডিং কস্ট, এই যে আপনি যখন 6 মাস একটা প্রোডাক্ট তৈরি করার পর রাখবেন, তো একটা ওয়্যার হাউস লাগবে, আপনার ওয়্যার হাউসে কিছু কর্মকর্তা কর্মচারী লাগবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে কি করতে হবে, মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপর স্টক আউট আর ব্যাকলগ কস্ট, এই যে আপনার ব্যাকলগ, আপনি স্টক আউট, কোনো কারণে যদি প্রোডাক্ট যদি স্টক আউট হয়ে যায়, তার মানে কি আপনার দোকানে কর্মকর্তা যারা কাস্টমার তারা এসে কি হবে, ফিরে যাবে। তাহলে এখন এই যে ফিরে গেল, সে আর ভবিষ্যতে নাও আসতে পারে। ব্যাকলগ কস্ট, আপনার এই যে ইভেলি সম্পর্কে আজকে যে কথাটা আমি বললাম, নিশ্চয়ই সুনাম করি নাই। তাহলে এটা কি নেগেটিভ ওয়ার্ড অফ কমিউনিকেশন, হোয়াই? বিকজ আসলে তারা আমার কাছে টাকা নিয়েছে কিন্তু আমাকে প্রোডাক্ট বুঝিয়ে দেয়নি। তাহলে এই যে একটা ওয়ার্ড অফ মাউথ, নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ, এটারও তো একটা কস্ট আছে। তো এখন এই ধরনের
আপনার কস্ট রিলেটেড ইনফরমেশন যদি আপনার কাছে না থাকে, ইজ ইট পসিবল টু ডু প্ল্যানিং? আপনার কারো পক্ষে কি প্ল্যানিং করা সম্ভব হবে? সম্ভব জি হবে না না। স্যার। এছাড়া যদি আপনি খেয়াল করে দেখেন কিছু কনস্ট্রেন্টস বা প্রতিবন্ধকতা কি, যেমন ওভার টাইম, লে অফ। আপনি যদি প্রতিষ্ঠানে যদি বেশি করে ওভার টাইম করাইতে হয়, তার মানে আপনি মাথায় রাখবেন আপনার খরচ বেড়ে যাবে। লে অফ, আপনি যখন কোনো কর্মকর্তা কর্মচারীকে বিদায় দেন, তাকে মিনিমাম 6 মাস থেকে 1 বছর টাকা দিয়ে বিদায় করতে হয়। ক্যাপিটাল অ্যাভেলেবেল, আপনার বিভিন্ন ধরনের ক্যাপিটাল বলতে কি, আমি যন্ত্রপাতি বুঝি, দালান কোঠা বুঝি। তো এখন ক্যাশ, ক্যাশ এটাকেও এক ধরনের ক্যাপিটাল বলা হয়। তো এখন এইগুলো অনেক সময় কি হয়, আপনার অনেকের ক্ষেত্রে কি থাকে, আপনার লিমিটেশন থাকে যে আমার কাছে হয়তো ফ্যাক্টরি আছে, আমার আমার জমি আছে, কিন্তু আমার কাছে ক্যাশ টাকা নেই, বা আমার কাছে ক্যাশ আছে কিন্তু ফ্যাক্টরি নেই, বা ফ্যাক্টরি দেওয়ার জন্য আমার সব কিছু আছে, শুধু জমিটা খুঁজে পাচ্ছি না। তো এখন এই যে স্টক আউট বা ব্যাকলগস ফ্রম সাপ্লায়ার্স, তো এগুলো কিন্তু একটা প্রতিবন্ধকতা কিন্তু। তো এই যে টোটাল ইনফরমেশনটা যদি আপনার কাছে না থাকে, ইজ ইট পসিবল টু ডু অ্যাগ্রিগেট প্ল্যানে? আপনি যদি না জানেন আপনার প্রতিষ্ঠানের প্রোডাকশন কস্ট কি, লেবার আর মেশিন কস্ট কি, ইনভেন্টরি হোল্ডিং কস্ট কত, স্টক আউট ব্যাকলগ কস্ট কত, আপনার প্রতিষ্ঠানে ওভারটাইম কাউকে দিয়ে কাজ করাতে হবে কিনা, লে অফ করলে সেখানে কত টাকা খরচ হবে। তো এখন এই প্রত্যেকটা বিষয় যদি আপনার ইনফরমেশন না থাকে, ইজ ইট পসিবল টু ডু প্ল্যানিং? নেভার। তো এখন এটাই হচ্ছে কি ওয়ান অফ দ্য প্রবলেম অফ অ্যাগ্রিগেট প্ল্যানিং, যে অনেক সময় এই ইনফরমেশনগুলো আপনার অগ্রিম যে করবে, যে ম্যানেজার, তার কাছে থাকে না। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। এরপর যদি আপনি ক্লিয়ার। দেখেন এখানে বলা হচ্ছে আউটপুটস অফ অ্যাগ্রিগেট প্ল্যানিং। তো এখন এই অ্যাগ্রিগেট প্ল্যানিং এর ক্ষেত্রে আউটপুট, যেমন এখানে খেয়াল করে দেখবেন প্রোডাকশন কোয়ান্টিটির ক্ষেত্রে, যেমন রেগুলার টাইম। যেমন রেগুলার টাইম মনে করেন আমার ফ্যাক্টরি 9টার সময় ওপেন হয়, 5টার সময় বন্ধ হয়। এই 9টা থেকে 5টা প্রতিদিন আমার প্রত্যেকটা মেশিনে একজন শ্রমিক প্রতিদিন 100টা করে প্রোডাক্ট তৈরি করতে পারে। এখন আমি যদি তাকে দিয়ে 2 ঘন্টা ওভার টাইম করাই, তাহলে আমার প্রোডাকশন কোথায় যাবে? 120টা। বা আমি যদি কাউকে দিয়ে সাব কন্ট্রাক্টিং করাই, তো সাব কন্ট্রাক্টিং করাইলে আমি আর হয়তো বা 30টা বা 50টা প্রোডাক্ট বাড়াইতে পারবো। তাহলে এখন এই যে আমার কি করতে হবে, আমার একটা প্রোডাকশন কোয়ান্টিটি সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। এবং এখানে যদি খেয়াল করে দেখেন একটা কথা বলছে, পুয়ার এগ্রিগেট প্ল্যানিং ক্যান রেজাল্ট ইন, আপনি যদি পরিকল্পনাটা যদি দুর্বল হয়, তাহলে কি হবে? লস্ট সেলস। কিভাবে আপনি সেলস হারাবেন? এই যে আপনার ইভেলি তারা কি করছে, আপনার তাদের কাছে প্রোডাক্টটাই, সেই প্রোডাক্ট অগ্রিম বিক্রি করে বসে আছে। তো এর ফলাফল কি হয়েছে? ভবিষ্যতে এই যে এখন কি মানুষ কি ইভেলি থেকে প্রোডাক্ট কিনতে কি স্বাচ্ছন্দ্য বোধ করে ভাই? কি করবে? জি কখনোই না করবে স্যার। না। না। তারপর লস্ট প্রফিটস, লস্ট প্রফিটটা কি? এই যে আপনার এই যে তার যে শ্রমিক, তার যে কাস্টমার কমে গেল ইন ফিউচারে, বিকজ অফ নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ কমিউনিকেশন, বিকজ অফ ব্যাড রেপুটেশন। তার মানে তার যে কাস্টমার কমে গেছে, তার মানে কি হয়েছে? তার প্রফিটও সে হারাই ফেলছে, লস্ট করছে। অ্যাক্সেস ইনভেন্টরি, অ্যাক্সেস ক্যাপাসিটি। এখন এখানে দেখেন দুটো বিষয়, অ্যাক্সেস ইনভেন্টরি মানে এটা কি? যেমন ধরেন এই যে অনেক সময় কি হয়, আপনার প্ল্যানিং করলেন আপনি প্রোডাক্ট তৈরি করবেন 100টা, কিন্তু দেখা গেল বাস্তবে আপনার ডিমান্ড হচ্ছে কত? মাত্র 50টা। তাহলে এই 50টা প্রোডাক্ট কি আপনার জন্য অ্যাক্সেস না? জি স্যার। তাহলে এই অ্যাক্সেস ইনভেন্টরি, তাহলে আপনাকে কি আগামী 1 বছর বা 6 মাসে আপনাকে কি হোল্ডিং করতে হবে না? এবং হোল্ডিং করার ক্ষেত্রে কি হবে? আপনার হোল্ডিং কস্ট যাবে কিন্তু। তারপর দেখেন এই যে বলা হচ্ছে অ্যাক্সেস ক্যাপাসিটি বলেন, অ্যাক্সেস ইনভেন্টরি বলেন। আপনি যদি অ্যাক্সেস ইনভেন্টরি হয় বা অ্যাক্সেস ক্যাপাসিটি, আপনার অ্যাক্সেস ক্যাপাসিটিটা কি? আপনার মেশিন লাগে 100টা, আপনি কি করলেন? মেশিন কিনলেন 200টা। তাহলে 100টা মেশিন কি আপনি শুধু শুধু কিনছেন না? আপনার জি ফ্যাক্টরি দরকার একটা, আপনি তৈরি করলেন 2টা। আপনার লোক দরকার 100 জন, আপনি নিলেন 200 জন, তার বাকিদের কি বসা বসা বেতন দিতে হবে না? তাহলে এই জি স্যার। পুয়ার এগ্রিগেট প্ল্যানিং এর ফলে তার মানে কি হবে? আপনি সেলস হারাইতে পারেন, প্রফিট কমতে পারে, ইনভেন্টরি বেশি হয়ে যেতে পারে, আপনার ক্যাপাসিটি অ্যাক্সেস হয়ে যেতে পারে। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা। তো এখন দেখেন এই যে আপনার এগ্রিগেট প্ল্যানিং নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখবো সরাসরি। এক্সাম্পলটা হচ্ছে দেখেন একটা কোম্পানি, তার এখানে কটা বিজনেস দেখেন, ফ্যামিলি, ABCDEF, 6টা ব্যবসা। যেমন ধরেন স্কোয়ার গ্রুপ অফ কোম্পানিজ, তার কি কি ব্যবসা আছে ভাই? স্কোয়ারের স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, স্কোয়ার টেক্সটাইল, স্কোয়ার আপনার কি কনজুমার গুডস, স্কোয়ার স্কোয়ার টয়লেট্রিজ, তারপর হচ্ছে কি আপনার মাছরাঙ্গা টেলিভিশন, তারপর অন্তর শোবিস। এগুলো সবগুলো কি স্কোয়ার হসপিটাল, সবগুলো কি স্কোয়ার না ভাই? জি স্যার। জি। তা এখন মনে করেন একটা কোম্পানি, তার 6টা বিজনেস, ফ্যামিলি মানে স্কোয়ার গ্রুপ অফ কোম্পানিজকে আমরা কি বলি? ফ্যামিলি বিজনেস বলি। তো এখন তাদের টোটাল 6টা ব্যবসা আছে। এখন তাদের ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, বিজনেস নাম্বার এ 15 পাউন্ড পার ইউনিট। প্রোডাক্ট তৈরি করতে তার কত কস্ট? ম্যাটেরিয়াল কস্ট 15 পাউন্ড। বি 7, সি 9, ডি 12, ই 9, আর এফ কত? 13। একই রকম ভাবে রেভিনিউ পার ইউনিট, সেট আপ টাইম পার ব্যাচ, অ্যাভারেজ ব্যাচ সাইজ, প্রোডাকশন টাইম পার ইউনিট, নেট প্রোডাকশন টাইম পার ইউনিট, আর সবার লাস্টে কি আছে খেয়াল করে দেখেন, পার্সেন্টেজ শেয়ার অফ ইউনিট সোল্ড।
তো এখন আপনাকে যদি বলা হয় আপনার রেড টমেটো টুলস এই কোম্পানির ওয়েটেড অ্যাভারেজ অ্যাপ্রোচ অনুযায়ী ম্যাটেরিয়াল কস্ট পার অ্যাগ্রিগেট ইউনিট বের করুন। এখন আমি যদি বলি ভাই এই যে আপনার রেড টমেটো তাদের বিজনেস নাম্বার এ, এটার ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কত ভাই? 15। তো 15। এটা কি একটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল না? জি ইন্ডিভিজুয়াল মানে কি একটা ব্যবসার। আর আমি যদি বলি ভাই এই 6টা ব্যবসার একত্রে একটা অ্যাগ্রিগেট প্ল্যানিং করেন, তাহলে কি করতে হবে? আমাকে 6টা ব্যবসার একত্রে একটা ক্যালকুলেশন করতে হবে না? জি স্যার। এখন ধরেন এই যে আমি বললাম 10 15, এদের পার্সেন্টেজ শেয়ার ইউনিটস অফ সোল্ড কত? 10%। তো যখন এই পার্সেন্টেজ বলা হয় 10, তাহলে এটাকে কি 100 দিয়ে ভাগ করতে হয় না ভাই ক্যালকুলেশন করার সময়? হুম। জি জি তো এখন দেখেন এই যে দেখেন এতে আমার কত, দেখেন ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কত? 15। এটা কত পার্সেন্টেজ শেয়ার? 10%। তাহলে 15 ইন্টু কত? 0.10। এরপর বি এর ক্ষেত্রে আপনার ম্যাটেরিয়াল কস্ট কত? £7, $7। আর পার্সেন্টেজ কত? 25%। 25 দেখেন পয়েন্ট 7 টু। ইন্টু 0.25 প্লাস সি এর ক্ষেত্রে 9, এদিকে কত? 20। দেখেন এই দেখেন 9 ইন্টু 0.20। আপনার ডি এর ক্ষেত্রে দেখেন কত? 12। আর এদিকে কত? 10। তাহলে কত? দেখেন 12 ইন্টু পয়েন্ট পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান। তারপর দেখেন ই এর ক্ষেত্রে কত? 9। আর দিয়ে কত? 20। দেখেন 9 ইন্টু 0.20 কি আছে? জি কি জি দেখতে জি স্যার। পাচ্ছেন? জি জি এরপর স্যার। দেখেন ই এর এফ এর ক্ষেত্রে কি? 13 ইন্টু 0.15। তাহলে এখন ক্যালকুলেশন করলে কত আসছে ভাই দেখেন তো? টোটাল আসছে কত? $10। $10। তাহলে আমরা দেখলাম এর ফ্যামিলি বিজনেস এর ক্ষেত্রে ম্যাটেরিয়াল কস্ট কত আপনার? 15। বি এর ক্ষেত্রে 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12, কিন্তু যখন অ্যাগ্রিগেট করলাম তখন কত আসছে? 10। 10। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন সিমিলারলি রেভিনিউ পার অ্যাগ্রিগেট ইউনিট, এটা একটু বের করেন তো। এই যে এটা 2 নম্বরটা রেভিনিউ পার অ্যাগ্রিগেট ইউনিট ক্যালকুলেশন করে বের করেন। আপনাদেরকে 2 মিনিট। আসির ক্যালকুলেটরটা দাও তো বাবা। থ্যাংক ইউ।
আসির এটা মুখস্থ হয়ে গেলে পরের চ্যাপ্টারে যাও। মন দে। হ্যালো এভরিওয়ান। Sir. জি হ্যালো স্যার। এভরিওয়ান। জি জি জি, তো করেছেন ক্যালকুলেশনটা ভাইরা? জি স্যার Yes, করেছি, sir. 40 40. এসেছে। আচ্ছা, 40 এসেছে না? Hmm. তো হ্যাঁ। এখন এই যে আপনারা ক্যালকুলেশনটা করলেন এবং পেয়েছেন কত, আপনার রেভিনিউ পার এগ্রিগেটেড ইউনিট $40। এটা হচ্ছে এই যে 54 × 0.10 প্লাস 30 × 0.25, 39 × 0.20, 49 × 0.10, জিরো। 36 × 0.20, আর 48 ইন্টু কত, 0.15। 45, এবং এই ছটা যোগ করলে আপনি দেখবেন যোগফল কত আসছে আপনার $40। তো 40। একই রকম ভাবে আমি যদি আপনাদেরকে পড়ি, এই যে 3 নাম্বার দেখেন একটা, এই যে রেট, আমরা তো অলরেডি ম্যাটেরিয়াল কস্ট পার এগ্রিগেট ইউনিট পেলাম, আপনারা রেভিনিউ পার এগ্রিগেট ইউনিট বের করছেন। এখন নেট প্রোডাকশন টাইম পার ইউনিট, এটা একটু বের করুন তো। কি দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাইকে আমরা দেখতে পাচ্ছি? সবাইকে আমরা দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি বের জি করেন, স্যার। ক্যালকুলেশন বের করেন। আসির আমার আইফোনটা কই? $3.99. হ্যালো এভরিওয়ান। Yes, sir. জি জি, স্যার। করতে পেরেছেন? Yes, জি sir. 3.995। আচ্ছা, তা 7.31, আমার তো আর ম্যাচ করলো না তাহলে। আপনার কত আসছে? 7.31। আচ্ছা, দেখি তাহলে আপনার কোথায় ভুল হয়েছে, একটু খেয়াল করে দেখেন। যিনি 7.31 আসছে, ক্যালকুলেশনটা হচ্ছে ঠিক এরকম, সবাই কি দেখতে পাচ্ছেন?
জি জি। আচ্ছা পয়েন্ট আচ্ছা ফাইভ সেভেন এইট প্লাস 0.760 প্লাস 0.776 0.500 0.732। ম্যাডাম আপনি কি দেখেছেন? জি জি, আমি দেখতে পাচ্ছি। দেখেন আপনার কোথায় আপনার মানে কোথাও অসঙ্গতি হয়েছে বুঝছেন ক্যালকুলেশনটাতে। জি, আমি একটু যেমন চেক করছি। যেমন প্রথমেই হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন 5.76, এটাকে যদি 0.10 দিয়ে মাল্টিপ্লাই করেন তো এখানে তো বোঝাই যাচ্ছে যে আপনার কত হবে 0.78, জি পয়েন্ট জি ফাইভ জি সেভেন জি। এইট এরপর যদি ঠিক আপনি আছে। দেখেন 3.04, এইভাবে করতে করতে আপনি দেখবেন একটা সময় কত 0.399 সামথিং থ্রি একটা পয়েন্ট আসবে। নাইন তো এখন এটাকে যখন আপনি মানে করেন ওই যে আপনি অ্যাপ্রক্সিমেট করবেন তখন এটা কত হবে 4 ঘন্টা। কারণ যেহেতু সময় টাইম টাইম যখন বলে তার মানে এখানে কি হবে আওয়ার্স। আমি Count. কি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার আমরা? Yes, জি sir. স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এখন দেখেন এখানে বলা হচ্ছে অ্যাগ্রিগেট প্ল্যানিং স্ট্র্যাটেজি। তো টোটাল এখানে 4টা স্ট্র্যাটেজি কথা বলা হচ্ছে, আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, সবাই একটু দেখুন। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। জি স্যার। আচ্ছা, এখানে এই যে আপনার ধরেন এগ্রিগেট প্ল্যানিং এর 4টা স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে চেজ স্ট্র্যাটেজি, একটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি, একটা হচ্ছে লেভেল স্ট্র্যাটেজি, আর ফাইনালি 4 নাম্বারটা এটা হচ্ছে টেইলর্ড অর হাইব্রিড। এটা কি বলা হচ্ছে? কম্বিনেশন অফ স্ট্র্যাটেজি। তার মানে হচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান ফর এক্সাম্পল সে 6 মাস চেজ স্ট্র্যাটেজি ফলো করে, 6 মাস টাইম ফ্লেক্সিবিলিটি, বা ধরেন 6 মাস টাইম ফ্লেক্সিবিলিটি 6 মাস লেভেল স্ট্র্যাটেজি, তখন আমরা তাদেরকে কি বলি হাইব্রিড বা টেইলর্ড। কি আমার কথা কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি আর স্যার। বেসিক্যালি এটা সাধারণত 3 রকম, একটা হচ্ছে চেজ, একটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি, একটা হচ্ছে লেভেল স্ট্র্যাটেজি। তো আসলে ব্যাপারগুলো কি আমরা যদি একটু ডিটেলস দেখি তাহলে আমরা একটু ক্লিয়ার হবো। যেমন চেজ, যেমন দেখবেন ক্রিকেট খেলা একটা শব্দ বলে যে ধরেন ফর এক্সাম্পল প্রথমে ব্যাটিং করে আপনার অস্ট্রেলিয়া করেছে 145 রান, তখন দেখবেন কমেন্টেটর বলে বাংলাদেশ নিডস টু চেজ 146। তো এখন অস্ট্রেলিয়া প্রথমে যখন ব্যাটিং করে 145 রান করলো, বাংলাদেশকে জিততে হলে কত রান চেস করতে হবে ভাই? 145। 145। তো এখন যদি অস্ট্রেলিয়া করতো 200, তাহলে কত চেস করতে হতো? 201। তাহলে এখন তার মানে ব্যাপারটা কি
যে আপনার ডিমান্ডের উপর ডিপেন্ড করবে। দেখুন আপনার সাপ্লাই চেনের ক্ষেত্রে বলা হচ্ছে হোয়াট ইজ চেঞ্জ স্ট্র্যাটেজি, দ্য প্রোডাকশন রেট ইজ সিনক্রোনাইজ উইথ দ্য ডিমান্ড রেট। ডিমান্ড যখন বেশি হবে প্রোডাকশন বেশি হবে, ডিমান্ড কম হলে প্রোডাকশন কম হবে। কেমন? ফর এক্সাম্পল দেখেন, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, এ বটলড ওয়াটার কোম্পানি এক্সপিরিয়েন্সেস সিজনাল ডিমান্ড। কি বলা হচ্ছে দেখেন, জানুয়ারি মাসে কাস্টমার ডিমান্ড হচ্ছে 8,000, তাহলে প্রোডাকশন ব্র্যাকেটে কি চেঞ্জ স্ট্র্যাটেজি, সে প্রোডাকশন করতেছে কত, 8,000 প্রোডাক্ট। ফেব্রুয়ারিতে তার কাস্টমারের ডিমান্ড কত বোতল, 10,000, সে কত দশ কত বোতল তৈরি করছে, 10,000। 10,000। মার্চে 12,000, সেও 12,000 তৈরি করতেছে। এপ্রিলে আবার 9,000, সেও 9,000 করতেছে। তার মানে হচ্ছে দেখেন, ইন জানুয়ারি দ্য কোম্পানি প্রডিউসেস 8,000 বটলস বিকজ ডিমান্ড ইজ 8,000। ইন ফেব্রুয়ারি প্রোডাকশন ইনক্রিজেস টু 10,000 বটলস টু ম্যাচ হায়ার ডিমান্ড। যেমন আগের মাসে ছিল 8,000, এখন হচ্ছে 10,000, একটু ডিমান্ড বাড়ছে। ইন মার্চ প্রোডাকশন রাইজেস টু 12,000 বটলস। ইন এপ্রিল প্রোডাকশন ফলস টু 9,000 বটল। তার মানে কি, আমার ডিমান্ড বাড়লে প্রোডাক্ট উৎপাদন বাড়িয়ে দিব, আর কমলে কি করব ভাই, কমাই দিব। কমিয়ে দেব। তাহলে এই যে আমার প্রোডাকশনটা আমি কি করতেছি, চেস করতেছি না। জি এই দেখেন ব্র্যাকেটে কি আছে, প্রোডাকশনের ব্র্যাকেটে কি আছে, চেজ স্ট্র্যাটেজি, কি আমরা দেখতে জি পাচ্ছি? জি তাহলে সবাইকে আমরা ক্লিয়ার, হোয়াট ইজ চেজ স্ট্র্যাটেজি? জি স্যার। এখন দেখেন এই যে, তো আমরা কি বললাম দেখেন, প্রোডাকশন রেট ইজ সিনক্রোনাইজ উইথ দ্য ডিমান্ড রেট। তার মানে ডিমান্ড বাড়লে প্রোডাকশন বাড়বে, ডিমান্ড কমলে প্রোডাকশন কমবে। তাহলে এখানে যে বিষয়গুলো ঘটবে দেখেন, 2 নম্বরে কি বলছে, ভ্যারি মেশিন ক্যাপাসিটি অর হায়ার অ্যান্ড লে অফ ওয়ার্কার্স অ্যাজ ডিমান্ড ভ্যারিজ। ডিমান্ড যখন বাড়বে তখন আমার যদি প্রোডাক্ট বেশি তৈরি করতে হয়, তাহলে আমার কি ভাই বেশি মেশিন লাগবে না? জি, মেশিন ক্যাপাসিটি বাড়াতে হবে। তখন আমাকে কি বেশি লোক হায়ার করতে হবে না? জি স্যার। আবার যখন ডিমান্ড কমে যাবে তখন আমার কি করতে হবে, মেশিন ক্যাপাসিটি কমাইতে হবে না? কমাতে হবে। জি। আবার কিছু তো ওয়ার্কারকে কি লে অফ বা বিদায় করতে হবে না? জি স্যার। তাহলে এখন এই ক্ষেত্রে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে দেখেন 3টা প্রবলেম। একটা হচ্ছে কি, ডিফিকাল্ট টু ভ্যারি ক্যাপাসিটি অ্যান্ড ওয়ার্কফোর্স অন শর্ট নোটিস। ভাই আপনি কি 1 সপ্তাহ 2 সপ্তাহ নোটিসে কোনো কর্মকর্তা কর্মচারী কি বিদায় করতে পারবেন সহজে? জি না স্যার। আপনি চাইলেই কি একটা ফ্যাক্টরি ছোট বড় করা যায় রাতারাতি? জি না। তারপর 2 নম্বর দেখেন কি বলছে, এক্সপেন্সিভ ইফ দ্য কস্ট অফ ব্যারিং ক্যাপাসিটি ইজ হাই। আপনি যদি কখনো যদি আপনার কি হয়, আপনি ধরেন ক্যাপাসিটি যদি বাড়াতে চান, ধরেন আপনার মেশিন লাগবে 2টা, তখন আপনার কি হবে, আপনার কিন্তু খরচটা কি বেড়ে যাবে না? জি স্যার, বেড়ে যাবে। আবার ধরেন আপনার হচ্ছে কি, খরচ যদি কমাইতে চান, ফর এক্সাম্পল আপনার ধরেন কিছু, আপনার হঠাৎ করে কি হচ্ছে, আপনার আপনার ডিমান্ড কম, এখন আপনার যদি মেশিন কমাইতে চান, তাহলে এই যে 2টা মেশিন আপনি বিক্রি করে দিবেন, কিনতে যে টাকা পাইছেন বিক্রি করতে কি সেম টাকা পাবেন? জি না স্যার, পাওয়া যাবে না। আচ্ছা, এরপর দেখেন এই যে আপনার কর্মকর্তা কর্মচারী যারা চাকরি করে, আপনি ডিমান্ড বাড়লে লোক নিয়োগ দেন বেশি, ডিমান্ড জি। কমে গেলে লোক কি করেন আপনি, বিদায় করে দেন। কাটাই করে তো দেয়, এর বিদায় করে ফলে দেয়। যারা ওয়ার্কার তারা কি ভাই মোরালি ভালো থাকবে? জি না স্যার। তাদের ভিতরে একটা নেগেটিভ ইফেক্ট আসবে না, সবসময় ভয় কাজ জি করবে না জি যে স্যার। কখন চাকরি চলে যায়? জি স্যার। আচ্ছা, তার মানে রেজাল্টস, তার কিন্তু এখানে একটা ভালো দিক, ভালো দিকটা কি, রেজাল্টস ইন লো লেভেলস অফ ইনভেন্টরি। ভাই আমার ডিমান্ড 8,000 হইলে আমি 8,000 তৈরি করবো, 10,000 হলে 10,000, তাহলে আমার কি অতিরিক্ত কোনো ইনভেন্টরি থাকবে? জি না স্যার। তাহলে আমার সবসময় ইনভেন্টরি কি লো লেভেল, দেখেন এটা পজিটিভ দিক। জি। সবগুলো নেগেটিভ, কিন্তু একটা পজিটিভ দিক কি, লো লেভেলস অফ ইনভেন্টরি। চেজ স্ট্র্যাটেজি কি সবাই আমরা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা টাইম ফ্লেক্সিবিলিটি দিচ্ছি, এটা সবাই আপনারা একটু দেখেন।
হ্যালো এভরিওয়ান, হ্যালো জি এভরিওয়ান। স্যার। জি ইয়েস স্যার। টাইম ফ্লেক্সিবিলিটি স্ট্র্যাটেজিটা কি আপনারা কিছুটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। টাইম ফ্লেক্সিবিলিটিটা কি? আপনার ওয়ার্কফোর্স স্টেবল। ফর এক্সাম্পল, আপনার কোম্পানিতে 100 জন লোক কাজ করে, এটা স্টেবল, তাদের চাকরি যাবেও না, নতুন কাউকে আপনার দরকারও নেই। তা এখন ওয়ার্কফোর্স যখন স্টেবল হয়, আগেরটার ক্ষেত্রে আপনি কি হচ্ছে, কখনো লোক ডিমান্ড বেড়ে গেছে, লোক বেশি লাগবে, আপনি হায়ার করছেন, আবার ডিমান্ড কমে গেছে, লোক ছাঁটাই করছেন। এতে কি হয়েছে, ওয়ার্কফোর্স মোরালটা কি নেগেটিভ। তারা মানসিকভাবে একটা নেগেটিভ, একটা অশান্তিতে এবং যন্ত্রণায় আছে, আজ আছে না কাল আপনার চাকরি আছে কি নাই। কিন্তু যখনই আমি বলছি ওয়ার্কফোর্স আর স্টেবল, তাহলে এই যে তাদের যে মোরাল যে প্রবলেমটা ছিল, এটা কি আর থাকবে ভাই? জি না। না কারণ না তাদের যখন জব সিকিউরিটি থাকে, তখন এমপ্লয়ীদের যে মোরাল প্রবলেম, এটিকে থাকবে থাকবে না কিন্তু। না না তো এখন এখানে সেটাই বলছে, দেখেন, ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স অ্যাভয়েডস মোরাল প্রবলেমস। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, দেখেন, নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক ভ্যারিজ। ফর এক্সাম্পল, আপনার প্রতিষ্ঠানে 100 জন শ্রমিক 9টা থেকে 5টা কাজ করলে তারা প্রত্যেকে সবাই মিলে 500টা প্রোডাক্ট তৈরি করতে পারে। তো এখন আপনার কাছে পার ডে 500টা প্রোডাক্ট তৈরি করার ক্যাপাসিটি আছে। এখন যদি আপনার কাছে অর্ডার আসে 600 ইউনিট, তাহলে আপনি 2 ঘন্টা ওভার টাইম করে দিতে পারবেন, ইউজ ওভার টাইম। আবার যদি মনে করেন আপনার ডিমান্ড হচ্ছে 400 ইউনিট, তো যখনই 400 ইউনিট হয়েছে, তখন আপনি কি করলেন? তা আপনার তো ভাই 500 প্রোডাক্ট তৈরি করার দরকার নেই, কি আছে? তখন জি আপনি না। কি করলেন, যদিও তাদের সাথে আপনার চুক্তি হয়েছে 9টার থেকে আপনার হচ্ছে 5টা, কিন্তু তাদেরকে আপনি কাজ করেন 9টার থেকে 3টা, 2 ঘন্টা আগে ছুটি দিয়ে দিলেন, কারণ আপনার তো মানে ওই 400টা প্রোডাক্ট তৈরি করলে হবে। তার মানে কখনো তাদের ওভারটাইম করাইতে পারবেন, কখনো আবার তাদের কি নির্ধারিত সময়ের আগে ছুটিও দিতে পারলেন। কিন্তু এখন এক্ষেত্রে আরেকটা সুবিধা কি, লো লেভেলস অফ ইনভেন্টরি। তাহলে আপনার কি ভাই এখানে অতিরিক্ত কোনো ইনভেন্টরি থাকবে? জি না স্যার। না কিন্তু এখানে একটাই প্রবলেম, লোয়ার ইউটিলাইজেশন। তার মানেটা কি, আপনি ভাই লোক নিলেন 100, তাদের সাথে বেতন দিচ্ছেন 9টার থেকে 5টা পর্যন্ত কাজ করার জন্য, কিন্তু তাদেরকে যখন আপনি বিকাল 3টার সময় ছুটি দিয়ে দিবেন, তাহলে 2 ঘন্টা আপনার ফ্যাক্টরি, আপনার মেশিন, আপনার যে শ্রমিক, তারা কি আনইউটিলাইজ থাকলো না? জি স্যার। কিন্তু আপনি তো ঠিকই বেতন দিচ্ছেন, জি। আপনি তো ঠিকই মেশিন কিনছেন। তাহলে এটা কি লোয়ার ইউটিলাইজেশন, এটাই একমাত্র প্রবলেম। আর কি কোনো প্রবলেম আছে এখানে? জি না স্যার। না না সবাইকে আমরা ক্লিয়ার টাইম ফ্লেক্সিবিলিটি স্ট্র্যাটেজি? জি স্যার, clear। আচ্ছা, তো এরপর দেখেন আপনার বলা হচ্ছে লেভেল স্ট্র্যাটেজি। দেখেন, তো লেভেল স্ট্র্যাটেজি ক্ষেত্রে বলা হচ্ছে স্টেবল মেশিন ক্যাপাসিটি অ্যান্ড ওয়ার্কফোর্স লেভেল। তার মানে হচ্ছে আপনার মেশিন ক্যাপাসিটি বলেন এবং ওয়ার্কফোর্স লেভেল বলেন, দুটোই স্টেবল। তার মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে, আমরা আগেরটাতে কি বলছি, ওয়ার্কফোর্স আর স্টেবল। মনে করেন আপনার প্রতিষ্ঠানে কি বলছি, 100 জন লোক কাজ করে, এখন বলে দিলাম 100 জন লোক কাজ করে, পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে মেশিন হচ্ছে 100টা, প্রত্যেকের জন্য একটা করে মেশিন, এবং প্রতিদিন আপনার প্রতিষ্ঠানের 9টার থেকে 5টা পর্যন্ত আপনার অর্ডার থাকলেও তারা কাজ করবে, অর্ডার না থাকলেও কাজ করবে। এখন 100টা মেশিনে 100 জন লোক যখন কাজ করে প্রতিদিন, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে ফর এক্সাম্পল 1000 ইউনিট। প্রত্যেকটা লোক যখন কাজ করবে, 100টা মেশিনে 100 জন লোক কাজ করে, আপনার 9টার থেকে 5টা 1000 ইউনিট প্রোডাক্ট তৈরি হয়। তাহলে এখানে আউটপুটটা কি কনস্ট্যান্ট। তাহলে পার ডে যদি 1000টা প্রোডাক্ট তৈরি হয়, ভাই 30 দিনে কত প্রোডাক্ট তৈরি হবে? 30,000। 30,000। তো এখন এখানে প্রবলেমটা কি দেখেন, এখানে প্রথমেই আমরা দেখি সুবিধা কি, বেটার ফর ওয়ার্কফোর্স মোরাল। কারণ ওয়ার্কারের মোরালটা কি ভালো, কারণ কি আপনি কাউকে নিয়োগও দেন না, কাউকে ছাঁটাই করেন না, জব সিকিউরিটি আছে, এবং তাদেরকে ওভার টাইমও করান না, আবার কি আন্ডার এমপ্লয়েড রাখেন না, আপনি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করেন। তার মানে তারা কি, তারা মোরালি সাউন্ড। কিন্তু প্রবলেমটা হচ্ছে, এই যে আপনি 30,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করেন পার ডে 1000, 30 দিনে 30,000, যদি আপনার কাছে ডিমান্ড থাকে 20,000, তাহলে 10,000 প্রোডাক্ট কি অবিকৃত থেকে যাবে না ভাই? জি। তখন এই 10,000 প্রোডাক্টটা যদি অবিকৃত থাকে, তাহলে আপনার জন্য এটা কি ইনভেন্টরি হোল্ডিং কস্ট আসবে না? জি। ওই প্রোডাক্ট রাখার জন্য ওয়্যার হাউস কিনতে হবে, সেটা সিকিউরিটি দিতে হবে, লোক নিয়োগ দিতে হবে, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল দিতে হবে, কি হবে না? জি স্যার। আবার ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা থাকে আবার। হ্যাঁ, ওয়েস্টেজ হইতে পারে। আপনার এটা অ্যাবসুলেট, আপনি যেমন ধরেন আপনার ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস 2025 সালেরটা বিক্রি হয় না, তো আজকে 27 সাল 26 সালে কেউ কিনবে 25 সালের অ্যান্টিভাইরাস? জি না স্যার। বাতিল হয়ে যেতে পারে। তো এখন এটা কি একটা নেগেটিভ সাইড। আরেকটা নেগেটিভ সাইড দেখেন, কাস্টমার অর্ডারস মে বি ডিলেড, ব্যাকলগস মে বি অ্যাকুমুলেট। ফর এক্সাম্পল, আপনি 30 দিনে 30,000 প্রোডাক্ট তৈরি করতে পারেন, হঠাৎ করে যদি কাস্টমার ডিমান্ড বেড়ে হয় 50,000 প্রোডাক্ট, তাহলে আপনার কতগুলো প্রোডাক্ট আপনার বাকি থাকবে ডেলিভারি দেওয়া ভাই? 20,000।
তো এখন এই 20,000 প্রোডাক্ট দেখা গেল পরের মাসে আপনি দিলেন ধরেন ফর এক্সাম্পল 500টা প্রোডাক্ট, তারপরের মাসে 500টা প্রোডাক্ট, এইভাবে কি আপনি বিশাল একটা ব্যাকলগে পড়ে যাবেন না? জি স্যার। তা কাস্টমারকে যদি দেরি করে প্রোডাক্ট দেন, এটা কি আপনার জন্য ভালো হবে? কাস্টমার কি খুশি হবে? কাস্টমার চলে যেতে পারে। তাহলে এখন এই যে তিনটা স্ট্র্যাটেজি, একটা হচ্ছে চেজ স্ট্র্যাটেজি, একটা হচ্ছে কি আমার প্রথমটা হচ্ছে চেজ স্ট্র্যাটেজি, তারপরটা হচ্ছে কি আমার টাইম ফ্লেক্সিবিলিটি স্ট্র্যাটেজি, আরটা হচ্ছে লেভেল স্ট্র্যাটেজি। সবাইকে আমরা ক্লিয়ার ভাইরা? সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা আমরা যদি দেখি এখানে কিছুই না, ওই যে রেড টমেটোর কিছু কথা বলা হয়েছে। তো এখন এই যে ফোরকাস্ট এরর ইন অ্যাগ্রিগেট প্ল্যানিং, আপনি যখন অ্যাগ্রিগেট প্ল্যানিং এর সাথে একটাই শব্দ জড়িত, সেটা কি ফোরকাস্টিং। তো এখন অনেক সময় আপনি প্ল্যানিং করছেন একটা, কিন্তু কখনো কখনো এই ফোরকাস্টিং কিছু এরর হয়। তো এখন এই এরর যদি হয়, তাহলে আপনাকে কি মাথায় রাখতে হবে? সেফটি ইনভেন্টরি। যেমন আপনি প্ল্যানিং করলেন 30,000 প্রোডাক্ট তৈরি করবেন, সেভাবে আপনি লোক নিয়োগ দিচ্ছেন, আপনি মেশিন কিনছেন, ফ্যাক্টরি বানাইছেন, কিন্তু দেখা গেল কোনো কারণে যদি আপনার ডিমান্ড বেড়ে যায়, তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে কিছু প্রোডাক্ট কি করতে হবে? সেফটি ইনভেন্টরি রেখে দিতে হবে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, আমি যখন বিয়ে করেছিলাম 2019 সালের দিকে, তা আমি দাওয়াত দিয়েছি হচ্ছে 800 লোক। তা আমি কি ভাই 800 লোকের খাবার রান্না করব কাটায় কাটায়? জি না না। স্যার। কারণ আমি ভাই ধরেন পরিবার সহ দাওয়াত দিয়েছি, এখন কোন পরিবারে 4 জন, কোন পরিবারে 10 জন, আমি জানিও না পরিবারের মেম্বার কয়জন। তাহলে এখন আমি তো হিসাব করছি প্রত্যেক পরিবারে 4 জন করে, 800 জন। তো এখন তো এটা তো অনেক সময় দেখা গেলো কপাল যদি খারাপ হয়, দেখা গেলো 100টা পরিবারের লোকজন হচ্ছে 5 জন 6 জন করে, তখন এটা 900 জন হতে পারে না? বা অনেক সময় দেখবেন অনেক গেস্ট আপনি দাওয়াত দেন চলে আসছে, কি আসে না? দাওয়াত দিছি এক ফ্যামিলিতে, দেখা গেলো তার পরিবারে বাড়িতে আসছে আপনার 6 জন, ওই 4 জন কি 6 জনটা ফালাই আসবে যে আপনারা বসেন আমরা দাওয়াত খেয়ে আসি? জি না স্যার। তো তাইলে আমাকে কি করতে হবে? যদি আমি 800 লোকের দাওয়াত দিচ্ছি, আমি বাই লোক তো। কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছি 1000 লোকের, তাহলে এই যে 200 লোক অতিরিক্ত, এটা কি সেফটি ইনভেন্টরি। কারণ যদি কোনো কারণে আমার এরর হয়, আমি তো ফোরকাস্ট করছি 800 লোক, যদি কোনো কারণে ভুল হয়, তাহলে 200 লোক আমি এক্সট্রা করছি, যাতে আমি মানুষজন কেউ ফিরে না যায়। সেফটি ক্যাপাসিটিটা কি? ইউজ ওভার টাইম অ্যাজ এ ফর্ম অফ সেফটি ক্যাপাসিটি। যদি যখনই আপনার ডিমান্ড বেড়ে যায়, তখন কি করতে হবে? শ্রমিকদের দিয়ে ওভার টাইম করাতে হবে। বা দেখেন কি বলছে, ক্যারি এক্সট্রা ওয়ার্কফোর্স পার্মানেন্টলি। ফর এক্সাম্পল আপনি ঠিক আছে 100টা মেশিন 100টা লোক নিয়োগ দিচ্ছেন, তো ভাই মানুষ তো কি সারা জীবন সুস্থ থাকে? জি না। না। তা মানুষ কি মেশিন যে সারা জীবন সুস্থ থাকবে? তার কি অসুস্থতা নেই? তাহলে আপনি যদি 100টা লোক নিয়োগ দেন, তাহলে তাহলে আপনি নিশ্চিত থাকেন মাসে 1 জন 2 জন শ্রমিক কখনো কখনো তারা অসুস্থ হবে। তাহলে আপনার কি মিনিমাম 5 থেকে 10 জন লোক অতিরিক্ত নিয়োগ দেওয়া উচিত না ভাই? জি স্যার। তারপর দেখেন ইউজ সাব কন্ট্রাক্টর। যখনই আপনার কি হবে, ডিমান্ড বেড়ে যাবে, তখন আপনার কি করতে হবে? আপনি সাব কন্ট্রাক্টর নিয়োগ দিতে পারেন। বিল্ড অ্যান্ড ক্যারি এক্সট্রা ইনভেন্টরিজ অ্যাজ এ ফর্ম অফ সেফটি। কি বললাম? আপনি অতিরিক্ত প্রোডাক্ট তৈরি করে আগে ভাগে আপনি রেখে দেন। দ্য পারচেস ক্যাপাসিটি অফ প্রোডাক্ট ফ্রম অ্যান ওপেন মার্কেট ও স্পট মার্কেট এজ এ ফর্ম অফ সেফটি ক্যাপাসিটি। যেমন আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, 2005 সালে আমার মামা বিয়ে করলো আপনার মোহাম্মদপুর একটা কমিউনিটি সেন্টার, আমার ঠিক নামটা মনে আসতেছে না, সোবানবাগ আপনার মনে কমিউনিটি সেন্টার, আমি ভুল না করি, রাস্তার একদম পাশে। তো ওইখানে আমার মামা অ্যারেঞ্জমেন্ট করলো 1200 লোকের, কিন্তু কোনো একটা কারণে আপনার লোক চলে আসছে প্রায় 1600। তো অ্যারেঞ্জমেন্ট হলো 1200, লোক আসছে কত ভাই? 1600। চলুন। 1600। তো আমরা তখন কি করলাম ভাই, আশেপাশে যত চাইনিজ রেস্টুরেন্ট আছে, আপনার হোটেল আছে, সব জায়গার থেকে আরো 500টা খাবার নিয়ে আসলাম, এবং অনেক বেশি দাম পড়ছে তারপরে নিয়ে আসছি। তাহলে এখন এই যে যদি কোনো কারণে আপনার যদি ডিমান্ড বেড়ে যায়, আপনি সাব কন্ট্রাক্টর দিতে পারেন, কিন্তু সেই সময়টাও যদি না পান, তখন কি করতে হবে? আশেপাশে যে ওপেন মার্কেট আছে বা স্পট মার্কেট আছে, ওইখান থেকে প্রোডাক্টটা কিনে আপনাকে কি করতে হবে? আপনাকে সামাল দিতে হবে। সবাইকে আমরা বুঝতে পারছি কিভাবে ম্যানেজ করতে হবে ভাই? জি স্যার। এখন দেখেন দ্য রোল অফ আইটি ইন দ্য অ্যাগ্রিগেট প্ল্যানিং। ভাই এখনকার যুগটাই কি ভাই? এআই এর যুগ না? জি। এআই যুগ। তা এখন এই এআই এর যুগে যদি কেউ এআই যদি ইউজ করতে না পারে বা না বুঝে, তার কি ভাই আসলে এই পৃথিবীতে তার কি টিকে থাকা মুশকিল হবে না? জি, অবশ্যই। তো এখন এখানে সে কথাটাই বলছে, আপনার একই রকম ভাবে আপনার এই যে অ্যাগ্রিগেট প্ল্যানিং, এগুলো কাগজে কলমে না করে আপনি কিন্তু চাইলে এটা কি করতে পারেন? এটাকে আপনি আপনি ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যারের উপর ছেড়ে দিতে পারেন কিন্তু। এরপর দেখেন এখানে ফাইনাল স্লাইডটাতে কি বলছে দেখেন, 4টা পয়েন্ট। ইমপ্লিমেন্টিং অ্যাগ্রিগেটেড প্ল্যানিং ইন প্র্যাকটিস। নাম্বার 1, থিঙ্ক বিয়ন্ড দ্য এন্টারপ্রাইজ টু দ্য এন্টায়ার সাপ্লাই চেইন। এখন দেখেন একটা সাপ্লাই চেইনে কে আছে? সাপ্লায়ার আছে, ম্যানুফ্যাকচারার আছে, অনেক হোলসেলার আছে, শত শত রিটেলার আছে। এখন যদি সাপ্লায়ার যদি তার নিজেরটা চিন্তা করে,
ম্যানুফ্যাকচারার যদি তার নিজেরটা চিন্তা করে, হোলসেলার যদি তার নিজেরটা চিন্তা করে, রিটেলার তারটা চিন্তা করে, প্রত্যেকে যদি প্রত্যেকেরটা চিন্তা করে, তাহলে ভাই কখনোই কি একটা ব্যবসা প্রতিষ্ঠান কি ভালো করতে পারবে? ফর এক্সাম্পল, আপনি সাপ্লায়ার লস করলো, ম্যানুফ্যাকচারার লাভ করলো, রিটেলার লাভ করলো, হোলসেলার লাভ করলো। তাহলে সামনের বার যদি সাপ্লায়ার যেহেতু লস করছে, সামনের বার যদি সে র মেটেরিয়াল সাপ্লাই না দেয়, ম্যানুফ্যাকচার কি প্রোডাক্ট তৈরি করতে পারবে? জি না। না। কোনো কারণে রিটেলার লস করছে কিন্তু হোলসেলার ম্যানুফ্যাকচারার সাপ্লায়ার লাভ করছে, তো রিটেলার যদি লস করে সামনের বার কি সে আপনার প্রোডাক্ট সেল করবে আর? জি না। তাহলে আপনাকে কি চিন্তা করতে হবে? এন্টায়ার সাপ্লাই চেইন, পুরো সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেজ নিয়ে চিন্তা করতে হবে, সবাইকে নিয়ে একত্রে একটা অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে হবে। মেক দ্য প্ল্যানস ফ্লেক্সিবল। এখন মনে করেন আপনি চিন্তা করলেন কালকে একটা আপনার দাওয়াত পড়েছে, ঠিক আছে, এখন দাওয়াতে আপনি চিন্তা করছেন মেহেদী সাহেব উনি একদম শুটেড বুটেড হয়ে যাবে। এখন কোনো একটা কারণে আগামীকাল প্রচন্ড রকম ভাবে গরম পড়ছে, এত গরম, আপনার তাপমাত্রা 42-43 ডিগ্রি উঠে গেছে ভাই। এখন এই 42-43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপনি যখন প্ল্যান করছেন কোট টাই পরে যাবেন, কি এটা কি ঠিক হবে? না, না। স্যার, সম্ভব না। তাহলে আপনাকে কি ওই যে আপনাকে ফ্লেক্সিবল মানে কি? আপনাকে পরিবর্তন করা সময়ের সাথে সাথে। কি আমার কথা কি ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? হুম। জি। তারপর দেখেন কি ওইটার বলছে, সাথে- রিরান দ্য এগ্রিগেট প্ল্যান অ্যাজ নিউ ডাটা এমার্জ। যখনই নতুন কোনো তথ্য পাবেন, সেই তথ্য দিয়ে আবারও নতুন করে প্ল্যানিং করতে হবে। ফাইনাল কথা এবং লাস্ট কথা, ইউজ এগ্রিগেট প্ল্যানিং। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? জি। জি, জি। কারো কি কোনো কনফিউশন আছে ভাই ক্লাস নিয়ে? জি না। মনির ভাই আপনি কি আছেন ভাই? স্যার এই শীটগুলো কিভাবে পাবো? আমরা কি এই শীট গুলো পেতে পারি স্যার? তাহলে আমাদের পড়তে সহজ হতো। হয় স্যার এই তাহলে 3টা প্ল্যানের মধ্যে স্টেজের মধ্যে কোনটা সবচেয়ে স্যার স্ট্যান্ডার্ড স্যার তাহলে? আপনার কোনোটা আপনার স্ট্যান্ডার্ড, এটা আসলে আপনার ডিপেন্ড করবে আপনার প্রতিষ্ঠান কোনটা ফলো করে সাকসেসফুল। তিনোটাই তিনটা পার্সপেক্টিভ থেকে আপনার সাকসেসফুল বলা যেতে পারে। যেমন আপনি চেজের কথা যদি বলেন, তো কোনো প্রতিষ্ঠান তার কাছে মনে হতে পারে যে চেষ্টা করে আমি সফল, কেউ মনে করতে পারে আপনার লেভেল স্ট্র্যাটেজি করে সফল। এটা আসলে ডিপেন্ডস করবে আপনার সিচুয়েশন অনুযায়ী। তবে যদি আমার কাছে জিজ্ঞেস করেন অনেস্টলি স্পিকিং, যেটা টাইম ফ্লেক্সিবিলিটি, এটা আমি মনে করি কম্পারেটিভলি বেটার দ্যান আদার্স। কি বুঝতে পারছেন ব্যাপারটা? মনির ভাই আপনি কি আছেন? স্যার জি। তা আমার কি কালকে কোনো ক্লাস আছে মনির ভাই? আমার তো কালকে মনে হয় ক্লাস নেই। কালকে ইউসুফ হারুন স্যারের ক্লাস নেই স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় নেক্সট উইকে আবার ক্লাস, এই তো? জি স্যার, জি স্যার। তাহলে নেক্সট উইকে আবার দেখা হবে সবার সাথে। সফট কপিটা দিলে স্যার ভালো হতো স্যার। সফট কপি তো মনে হয় কেউ পায় না, অনেকে পায় না। স্যার এই শীট গুলো কি পেতে পারি? কেন, শীট তো দেওয়া আছে গ্রুপে, আজকের ক্লাসটাও তো দেওয়া আছে। এটার সাথে তো ম্যাচ করে না। ওইটা তাইলে স্যারে বলতে পারবে। ম্যাচ করা মানে স্যার নিজেরটা কাস্টমাইজ করা, সুনীল চোপড়ার বই থেকেই স্যারেরটা করা, কিন্তু স্যার অনেক কাটছাট করে দেয়। আর আমাদের যেটা স্লাইড, এটা অনেক বেশি, মানে আমরা কাটছাট করি না, আমরা টোটাল পেজগুলোকে ওখানে ট্রাই করছি দেওয়ার। স্যার আবার এটা কিছু কাস্টমাইজ করছে, এই অন্য কিছু না। বই যা একই। হইছে কাস্টমাইজটা পেলে ভালো হতো কি আমাদের ওইটা আরো ওইটা বেশি অসুবিধা নেই। সামারিটা। স্যারের সাথে নেক্সট ক্লাসে একটু রিমাইন্ডিং দিয়ে যে স্যার আমাদের ওইটাই দরকার, স্যার এটা স্যারের কাছেই বলতে হবে। আমরা কিন্তু কারণ স্যারের স্লাইড, স্যার যেটা এই যে আজকে শেয়ার করছে, এটা আমার কাছেও নাই, সত্য কথা যেটা। আপনি কি এটা শেয়ার করছেন গ্রুপে? স্লাইডটা শেয়ার করা আছে গ্রুপে, সাপ্লাই চেইনের গ্রুপে শেয়ার করা আছে, দেখেন। আর প্রতিদিনের রেকর্ডেড ক্লাসটা তো দিয়ে দিচ্ছেন তাই না? তাহলে আমরা আবার না দেখতে না পাবো। না না, প্রতিদিনের রেকর্ডেড ক্লাস আপলোড করা হচ্ছে না ইদানিং। এটা আপনি এটা পাবেন করলে ভালো হতো আসলে। স্যারের এই ক্লাসগুলোই রেকর্ড করা, আগের ক্লাসগুলো রেকর্ড করা অলরেডি আমাদের ইউটিউবে আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। স্যার আমাদের সিএম এর গ্রুপটা তো দিয়ে দেওয়া যায় কিনা? হ্যাঁ, সিএম এর গ্রুপটা তো দেওয়া হয় না, সিএম এর গ্রুপটা যে ফাইলটা, কোনটা বুঝি নাই। সিএম এর যে গ্রুপটা সেখানে কিন্তু ফাইলটা দেওয়া হয় না আমাদের, এই যে ফাইলের কথা বলতেছেন আপনার সিএম জন্য এর গ্রুপে দিতে মধ্যে মনে হয়। দেওয়া হয়। আচ্ছা, এটা সিএম এর, এটা তো আপনাদের জন্য এক্সট্রা ক্লাস, এটা তো আপনার এক্সামে আসবে না। হ্যাঁ বুঝতে পারছি, তাও এমএলআরা সাপ্লাই চেইন শিখতেছেন ফ্রি, এটাই তো আর কি। ঠিক আছে ঠিক আছে তাইলে এটা তো আপনারা তো এমনিই শিখতেছেন, আসলে। ঠিক আছে। তাহলে সিএমএ ওকে। স্যার, সিএমএ কি তাহলে কি অ্যাকচুয়াল ক্লাস শুধু কি শনিবারই ক্লাস হবে স্যার নাকি? না, এটা ঠিক নেই, অনেক সময় চেঞ্জ হয়, শুক্রবার হয়, অনেক সময়
মঙ্গলবার হতে পারে, কিন্তু মঙ্গলবার বা যে কোনো হতে আমাদের পারে। মেইনলি ক্লাসগুলো শুক্র শনিবারে হয়। কোনো কারণে স্যারদের সমস্যা থাকলে আমাদের সাথে কনসাল্ট করে স্যার একটু চেঞ্জ করে। যেমন আগামী শুক্রবারে ক্লাস তাহলে হবে সিএম এর ক্লাস, সাপ্লাই চেইনের না, সাপ্লাই চেইনটা হলে শনিবারে বা অন্য দিন হবে। এটা অনেক সময় আর এরা তো এই সিনিয়র লেভেলের লোকজন, এদের সিএম ক্লাসগুলো আসলে ওইভাবে পাওয়াটা খুব টাফ, আমরা ওইভাবে ইয়া করে নিই। সিএম এর ক্লাসে ফ্যাকাল্টি স্যার তাহলে কি হারুন স্যারই নেবে না অন্য কোনো ফ্যাকাল্টি না, আছে বা ইউসুফ কেউ হারুন, আছে ইউসুফ স্যার? হারুন আর নিবে হলো হারুন ইয়া স্যার নিবেন, ওই যে আরেকজন চার্ট সিএ ফার্মের একজন ডাইরেক্টর নেবেন এফসিএ আগামী শুক্রবারে, এক ম্যাডাম আর কি, এফসিএ ম্যাডাম। তো ঠিক কোন আছে, ফার্মে হ্যাঁ কি? মনির ভাই, হ্যাঁ আপনার ওই নাম্বারটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, ওইটা মোটামুটি আমি ওই 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 এসপি সাহেব যে ওনার সাথে কথা বলছি, উনি আবার সিআইডি তে আছে, উনি আবার বলছে ঠিক আছে, আমাকে নিয়ে মনিটরিং করতেছে। ওনার ওনার নাম ইউজ করেই আমাদের নাম্বারটাকে ইয়া করছিল আর কি, পরে ওনার সাথে আমরা এই ওই আবার কিছু নাম্বার দিয়ে স্যার অনেকের সাথে এই কাজ করছে স্যার। ওই হুম, সেম নাম্বার দিয়ে ওই অফিসারের নাম্বার দিয়ে বা ওনার এই ছবি দিয়ে অনেকের সাথে এই কাজটা করতেছে হ্যাঁ অলরেডি অনেকের সাথে করা করেছে। স্যার। এখনো আমার মনে হয় এটা করতে পারে না। এখন আমাকে সিআইডি থেকে এসপি সাহেব বললো যে এটার কারণটা হলো ইয়া, ওই যে ওই যার ইভেন ফোন নাম্বারটাও ইউজ করতেছে না, ওই যে হ্যাকার বা যারা বাজে লোক, ওরা যেটা করে ওরা শুধু ফেসবুকে আরেকজনের ফেসবুক সরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ওনার এসপির ছবি ইউজ করে উনি কাজ করতেছে। এসপি বললো যে আমরা দুইজনকে ধরে আনছি, আইনা দেখি যে তারা জানেই না কিছু। তার মানে হ্যাকার খুব এখানে চালাকি করে করতেছে। যাই হোক, এখন দেখা যাক এটা কিভাবে এরা মেনটেন করবে। মনির আমাদের ভাই, তো এখন আপনার কি টাকা পয়সা কি নিয়ে নিছে এরকম কিছু? না না না, আমাদের আমরা তো এমনি অ্যালার্ট, আহ তারপরেও চেষ্টা করছিল কিন্তু পারে নাই সাকসেস হইতে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। আমাদেরটা ঠিক আছে সহজে। মনির ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাই ওই আমার পেমেন্টটা তো দেখছিলেন? আহ, ও, আপনারটা ওই বিএফটিএন না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইটা আজকে আপডেট করে দিবা। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ।